হাসিনার বিচার ১-১.৫ মাসের মধ্যে শুরু হবে বললেন চিফ প্রসিকিউটর। এদিকে পাবনায় গণডাকাতি, যা বললেন ভুক্তভোগীরা। চাঁদা না দেওয়ায় ২ হকারকে অপহরণ করলেন যুবদল নেতা। এবং সর্বশেষ জানাবো কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনার বিচার ১-১.৫ মাসের মধ্যেই শুরু হবে বললেন চিফ প্রসিকিউটর। চলতি মাসেই শেখ হাসিনা সহ প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন মানবতা বিরোধী ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, প্রতিবেদন হাতে পেলে ১ থেকে ১.৫ মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব। তাজুল ইসলাম আরও বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দেশের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করতে সকালে সিলেটে আসেন তাজুল ইসলাম। মানবতা বিরোধী গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচারের সর্বশেষ তথ্য জানাতে চাইলে তিনি বলেন, দেখুন, মামলা বিচারের রায় কবে হবে সেটা চিফ প্রসিকিউটর হিসেবে আমি বলতে পারি না। আমরা আপনাদেরকে যেটা বলতে পারি, শেখ হাসিনা সহ প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এই মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। যদি আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনগুলো হাতে পাই তাহলে ১ থেকে ১.৫ মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচার প্রক্রিয়া শুরু হলেই বোঝা যাবে ঠিক কতদিন লাগবে শেষ হতে, কারণ বিচারিক যে তথ্য প্রমাণ ও ২ পক্ষের সাক্ষী রয়েছে সেই বিষয়গুলো উত্থাপন করতে ঠিক কত সময় লাগবে তা আদালতের এখতিয়ার। তবে আমাদের পক্ষ থেকে চাইব প্রতিদিনই ট্রাইব্যুনালের বিচার কাজ বিরতিহীনভাবে চলবে, যেটা যত দ্রুত সম্ভব, কিন্তু বিচারে আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিত রেখে সেই বিচার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, দেখুন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে আইনগত পদ্ধতিগুলো রয়েছে তার একটি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে গ্রেফতারের চেষ্টা, সেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে। যখনই ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা পেয়েছি সেটার আলোকে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। দ্বিতীয়ত, তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে, অপরাধীর বহিঃস্বাক্ষর চুক্তি। সেটা ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে তাকে প্রত্যর্পণে ভারত বাধ্য। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সেই চুক্তি অনুযায়ী ভারতকে অনুরোধ জানানো হয়েছে। ভারত সেটা পেয়েছে, কিন্তু এখনো কোনো জবাব দেয়নি। তিনি আরও বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা অপরাধীর পক্ষ নেবেন নাকি গণহত্যাকারীদের ন্যায় বিচারের পক্ষে, আইনের শাসনের পক্ষে অবস্থান নেবে। সেই কারণে আমরা আশা করছি ভারত তাকে প্রত্যর্পণ করবে। যদি না করে তবে তার অনুপস্থিতিতে আইন অনুযায়ী বাংলাদেশে বিচারের যে ব্যবস্থা রয়েছে তা চলমান থাকবে। পাবনায় গণডাকাতি, যা বললেন ভুক্তভোগীরা। পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ২ প্রবাসীর মাইক্রোবাস থেকে সোনাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এ নিয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগীরা। এক প্রবাসী শরীফুলের বড় ভাই সামিউল হক মোবাইলে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও কয়েকটি গাড়ি থেকে একইভাবে মোবাইল ও অন্যান্য মূল্যবান মালামাল সহ নগদ অর্থ ডাকাতি হয়েছে। সামিউল জানান, বাহরাইন থেকে দেশে ফিরেছিলেন শরীফুল ও তার বন্ধু উজ্জ্বল। উভয়ের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে। ঢাকা এয়ারপোর্ট থেকে মাইক্রোবাস যোগে বাসায় ফিরছিলেন তারা। শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে পাবনা সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে আসতে সড়কে গাছ ফেলে প্রতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে মাইক্রোবাসে হামলা করে। এ সময় তাদের বাধা দিলে সামিউলের ডান পায়ে ও উজ্জ্বলকে কুপিয়ে জখম করে। এরপর তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা সহ অন্তত ২০ লাখ টাকার ডাকাতি হয়। সামিউল বলেন, মাইক্রোতে আমরা ৫ জন ছিলাম। আমাদের সঙ্গে বিদেশ থেকে আনা ৯০ গ্রাম স্বর্ণ, ওদের একজনের কাছে ৫০৩ ও অন্যজনের কাছে ৩৩ দিনার ছিল। সবই নিয়ে গেছে ডাকাতরা। আমার কাছে নগদ ৪৮,০০০ ও আরেকজনের কাছে ৫,০০০ টাকা ছিল, সবই নিয়ে গেছে। আমরা খালি হাতে ফিরেছি। তিনি আরও বলেন, গাড়িতে যারা ডাকাতি করেছে তাদের সবার মুখ খোলা, অল্প বয়সী সব ছেলে। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। হাতে বিভিন্ন রকম দেশি অস্ত্র নিয়ে আমাদের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে। গাড়িতে এলোপাথারি কুপিয়ে দ্রুত দরজা খুলতে বলে। পরে সব লুটে নেয়। কাউকে গাড়ি থেকে নামতে দেয়নি। কথা না শুনলে মারধর করেছে। একই ঘটনার শিকার সিএনজি ড্রাইভার রফিকুল ইসলাম। তিনি সাঁথিয়ার দক্ষিণ বয়েলমারির বাসিন্দা। ঘটনার বর্ণনা নিয়ে তিনি বলেন, সাঁথিয়ার দিকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সামনে ট্রাক আটকে আছে। ঘটনা বুঝে না উঠতেই মুখে মাস্ক পরা ও মাথায় কাপড় বাঁধা কয়েকজন এসে ছুরি চাকু ধরে সব দিতে বলল।
আমার কাছে কিছু না থাকলেও যাত্রী তোফাজ্জলের কাছে কিছু ছিল, টাকা ও মোবাইল নিয়ে আমার পেছনে থাকা প্রবাসীদের গাড়িতে আক্রমণ করলো। তখন তারা বলে বিদেশি পার্টি চলে আইছে, এই কালো তাড়াতাড়ি এদিকায়। এরপর তাদের অনেক মারধর করে সব নিয়ে গেছে। এভাবে মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়িতে ডাকাতি চালানোর পর অনেকে বলতে লাগলেন কার কি ডাকাতি হয়েছে। পেছনে একজন হুজুরের গাড়ি ছিল, তার থেকে 30 থেকে 32 হাজার ও ড্রাইভারের কাছে 2200 টাকা নিয়েছে। আরেক প্রাইভেট কারওয়ালা বলল তাদের থেকে প্রায় 60,000 টাকার মতো ডাকাতি করেছে। 2 মোটরসাইকেল আরোহীকে কোপ মারছে, লাগছে কিনা জানি না, লুকিং গ্লাসে আমি দেখলাম। সিএনজির যাত্রী তোফাজ্জল বলেন, দুই পাশে 40 থেকে 50টি গাড়ি আটকে ছিল, তবে কয়েকটি গাড়িতে ডাকাতি হয়েছে সেটি নিশ্চিতভাবে বলা মুশকিল। আমরা অল্প কিছু টাকা ও মোবাইল নিয়েছে, সেই মোবাইলের বিষয়ে জিডি করে বের হলাম। নিরাপত্তা না থাকলে রাস্তাঘাটে চলা তো কঠিন। এ সময় জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, জননিরাপত্তা নিশ্চিতে আমরা অন্য এলাকায় তৎপর ছিলাম, এদিকে এই ঘটনা ঘটেছে। তবে এই কাজের সঙ্গে যারাই জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। র্যাবের এই কর্মকর্তা বলেন, কারা এগুলো করেছে কিছু বলতে পারছি না, তবে চরমপন্থীদের বিষয়টিও আমরা উড়িয়ে দিচ্ছি না, তারাও জড়িত থাকতে পারে। আমরা সব বিষয়ই খতিয়ে দেখছি। এ ব্যাপারে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীদের পক্ষ থেকে একজন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে, দ্রুতই ডাকাতদের আইনের আওতায় আনা হবে। চাঁদা না দেওয়ায় 2 হকারকে অপহরণ করলেন যুবদল নেতা। চাঁদাবাজির বিরুদ্ধে হকারদের আন্দোলনের 2 ঘন্টার মাথায় বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে। শুক্রবার রাত 12টার দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাধবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। এর আগে চাঁদা না দেওয়ায় 2 হকারকে তুলে নেওয়ার অভিযোগে যুবদল নেতার গ্রেফতারের দাবিতে শুক্রবার রাত 8টার দিকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন হকাররা। পরে স্থানীয় বিএনপি নেতার আশ্বাসে রাত 10টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এর 2 ঘন্টার মাথায় কেন্দ্রের নির্দেশে বহিষ্কার করা হয় যুবদল নেতা মাধবকে। হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাতে যেসব হকার বসেন তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন জয়দীপ চৌধুরী মাধব। কেউ চাঁদা না দিলে তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার 2 হকারকে তুলে নিয়ে যান জয়দীপ। এর প্রতিবাদে সব হকার সড়ক অবরোধ করেন এবং 2 হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেফতারের আলটিমেটাম দেন। রাত 10টার দিকে পুলিশ অপহৃত 2 হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেন। এই সময় পুলিশের উপরও ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদেরকে। পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। তিনি 24 ঘন্টার মধ্যে যুবদল নেতা মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ তুলে নেন। এদিকে চাঁদাবাজির অভিযোগ সত্য নয় বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাধব। তবে পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পর সেটি মুছে ফেলেন তিনি। এ বিষয়ে জয়দীপ চৌধুরীর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।